নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজকে আমি আলোচনা করব বস্তার নিয়ে। সবথেকে বেশি চর্চিত নাম বস্তার, এবং জম্মু কাশ্মীরের পরে, স্বাধীনতার পরে সবথেকে বেশি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সের টাকা সিকিউরিটি পারপাসে খরচা হয় এবং স্টেট গভর্নমেন্টের, আগে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, এখন ছত্তিশগড় গভর্নমেন্ট। তো সেই বস্তার ডিস্ট্রিক্টের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করি এবং আজকের বর্তমান যে পরিস্থিতি, নকশাল মাওয়িস্ট যে কমিউনিস্ট সেন্টার, যাকে সংক্ষেপে নকশাল বলা হয়, এবং নকশাল অ্যাটাক এবং নকশালদের উপর যে আক্রমণ এবং সাধারণ মানুষের যে আদিবাসী মানুষদের যে অধিকার জল জঙ্গল জমিনের, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন দেখি যে আজকে যখন ইলেকশন হচ্ছে, লোকসভা ইলেকশন বস্তারে 19শে এপ্রিল একটা সিঙ্গেল ডেতে একটা স্টেটে একটা লোকসভা ভোট হচ্ছে, কারণ অনলি ফর সিকিউরিটি রিজন। এবং আজ পর্যন্ত বহু মানুষ বস্তায় মারা গেছেন, তার মধ্যে অনেক সিআরপিএফ পার্সোনাল, বিএসএফ পার্সোনাল, আধা সামরিক বাহিনীর জওয়ান, এবং প্রচুর সাধারণ মানুষ এবং অনেক নকশাল যারা ক্যাডার, তারাও অনেকে মারা গেছেন, এবং অনেক ভুলবশত এনকাউন্টারেও অনেক সাধারণ মানুষ মারা গেছে। তো সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে বহুদিন ধরেই। এবং 2013তেও জিরম ঘাটি যে হত্যাকাণ্ড হয়েছিল, তাতেও কংগ্রেসের বহু প্রথম সারির নেতা মারা যান। আমরা একটু প্রথমে চলে যাই, একটু পিছনে চলে যাই। সেটা হচ্ছে যে যখন 1947-এ ভারত যখন স্বাধীন হয়, সেই সময় অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, মানে দেশীয় করদ রাজ্য ছিল। তার মধ্যে 12 নম্বরে 12th যে প্রিন্সলি স্টেট সবথেকে বড়, সেটা ছিল বস্তা। খনিজ সম্পদে সমৃদ্ধ, পুরনো দুর্ভেদ্য জঙ্গল, সেন্ট্রাল প্রভিন্সে সেই সময় আগের নাম ছিল, পরে মধ্যপ্রদেশ হয়। তো সেই সময় যে রাজা ছিলেন বস্তারের, উনি হচ্ছেন প্রবীণ চন্দ্র ভঞ্জদেও, এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, কিন্তু সাধারণ আদিবাসী মানুষদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল এবং ভীষণভাবে পপুলার ছিলেন। তো উনি চাননি যে ভারতে যোগদান করতে। স্বাভাবিকভাবেই সেই সময় পাশের হায়দ্রাবাদের যে নিজাম চেয়েছিলেন যে সেই নিজামের যে রাজ্য তাতে অন্তর্ভুক্ত হতে, কিন্তু সর্দার প্যাটেল এবং রবিশঙ্কর শুক্লা এদের জন্য সেটা সম্ভব হয়নি, এবং সেটা অন্তর্ভুক্ত হয় বস্তার ভারতবর্ষে এবং পরে মধ্যপ্রদেশে। তো সেই সময় থেকেই যে সংঘর্ষ শুরু হয়, প্রবীণ চন্দ্র ভঞ্জদেও রাজা ছিলেন, তো উনি চেয়েছিলেন যে ওনার যে দেশীয় রাজ্যের যে সম্মান ফিরে পেতে, কিন্তু উনি আর পাননি। তো সাধারণ আদিবাসী মানুষদের নিয়ে উনি প্রতিবাদে সামিল হয়েছিলেন, এবং সেখানে 1961-এ গুলি চালায় তখনকার তৎকালীন সরকার, মধ্যপ্রদেশ সরকারের পুলিশ, এবং 12 জন আদিবাসী সেই সময় মারা যান। সেটা নিয়ে সারা দেশ জুড়ে প্রচুর বিতর্ক হয়েছিল, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একজন কমিউনিস্ট এমপিকে পাঠানো হয়েছিল, গোবিন্দন নায়ার। তো উনি এসে ফ্যাক্ট ফাইন্ডিং এসেছিলেন, এবং যখন রিপোর্ট দেন রাজ্যসভায় গিয়ে, উনি বলেছিলেন যে এখানে যে সাধারণ আদিবাসী মানুষদের যখন দেশীয় রাজ্য ছিল, তারা ফরেস্টের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা খুব স্বাভাবিকভাবে মুভ করতে পারতেন, এবং ফরেস্টের যে বিভিন্ন যে প্রোডাক্ট, তাদের যে নিজস্ব যে ধান চাষ থেকে শুরু করে তারা ফরেস্টের উপর নির্ভরশীল ছিলেন, তাদের জীবনযাত্রা ঠিকভাবে চলতো। কিন্তু যখনই সরকার গঠন হয়, তাদের মুভমেন্ট অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়, এমনকি তারা একটা গাছও কাটতে পারতেন না, যারা বংশ পরম্পরায় যারা জঙ্গলের উপর নির্ভরশীল। তো সেই জন্য সেখানে প্রতিবাদ সংগঠিত হয়, এবং প্রচুর আদিবাসী মানুষ রাজার সঙ্গে ছিলেন। কিন্তু তারপরে আস্তে আস্তে জানা যায় যে 1968-এর পর থেকে যে মার্কসিস্ট এক্সট্রিমিস্ট বা মার্কসিস্ট দর্শনে বিশ্বাসী কিছু মানুষজন আসতে শুরু করে, এবং আদিবাসী মানুষদের সঙ্গে যোগাযোগ অনেক নিবিড় করে চলতে শুরু করে, এবং প্রতিবাদ আরও বেশি করে সংগঠিত শুরু হয়। এবং পরবর্তীকালে পিডব্লিউজি পিপলস ওয়ার গ্রুপ, যা সক্রিয় নকশাল সংগঠন, তারাও খুব সক্রিয় ছিলেন। তার পরবর্তীকালে মাওয়িস্ট কমিউনিস্ট সেক্টর এমসিসি, এবং সেটা অবশ্যই জেনারেল অর্থে নকশাল সবই বলা হয়, তারা ভীষণভাবে সক্রিয় এবং আদিবাসীদের সমর্থনে। আদিবাসীরা লড়ছেন জল জঙ্গল জমিন অধিকারের জন্য, এবং তাদের মধ্যে সেই নকশালরা ইডিওলজি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে উইথ আর্মস, এবং স্টেট এবং কান্ট্রির বিরুদ্ধে যে লড়াই শুরু, তাতে দুপক্ষেরই প্রচুর মানুষ মারা গেছেন, এবং ভীষণভাবে বিপন্ন জল জঙ্গল জমিনের যে আদিবাসী সমাজ, এবং অবশ্যই
ভীষণভাবে টেনশনে আছেন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যারা পরিচালনা করেন, যারা চালনা করেন। আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ছত্তিশগড় এমপির প্রবীণ সাংবাদিক এবং দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক শ্রী স্বরূপ ভট্টাচার্য মহাশয়কে, এবং উনি দীর্ঘদিন ধরে বস্তারের সুকমা থেকে শুরু করে বিজাপুর থেকে শুরু করে জগদলপুর থেকে শুরু করে কাঙ্কের থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে উনি গ্রাউন্ড রিপোর্ট থেকে শুরু করে প্রচুর প্রোগ্রাম উনি করেছেন। উনি জানেন দীর্ঘদিন ধরে বাস্তব সমস্যাটা কী। সেই স্বরূপ ভট্টাচার্য মহাশয় রপ্তার মিডিয়ার স্টেট এডিটর সিজিএমপি, ওনাকে স্বাগত আমাদের আওয়াজ বেঙ্গলে। নমস্কার দাদা। এতক্ষণ আমি আলোচনা করেছিলাম যে বস্তারের যে সম্প্রতি অনেকদিন ধরেই যে টেনশন চলছে নকশাল যে মুভমেন্ট নিয়ে, আদিবাসী সমাজ এবং তার মধ্যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং দুপক্ষেরই প্রচুর মানুষজন মারা যাচ্ছে এবং তারা দুপক্ষেই আমাদের ভারতীয় নাগরিক। তো সেক্ষেত্রে আমাদের দেশেরই লস, আমাদের সাধারণ মানুষের লস। আপনি দীর্ঘদিন ধরে দেখেছেন এই জ্বলন্ত যে সমস্যা, আপনি একটু বলুন, আমরা জানতে চাই যে কবে থেকে এই নকশাল মুভমেন্ট শুরু হলো এবং স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যে তাদের এগেনস্টে যে লড়াই এবং দুপক্ষের এবং আদিবাসী সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে একটু বলুন। সবচেয়ে প্রথম ভিউয়ার্সদের আমার নমস্কার। এই ছত্তিশগড় আলাদা হয়েছে 2000-এ, কিন্তু তার আগে মধ্যপ্রদেশে আমরা ছিলাম। মধ্যপ্রদেশে যখন আমরা ছিলাম সেই সময় আমরা ছোটোবেলাও আমরা শুনেছি যে নকশাল এখানে হয়। আর নকশাল যে আরম্ভ হয়েছে সেটা সকলেই জানে যে নকশাল যে হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসছে। এখানে আসার পরে কন্টিনিউ যে এর মধ্যে দেখা যাচ্ছে যে নকশাল যে আগে একটা রূপ ছিল, কিন্তু এখন আর ওই নকশালের রূপ নেই। আগে যে আমরা ছোটোবেলায় শুনতাম যে নকশাল এসে যারা জমিদার থাকতো, জমিদারদের থেকে টাকা পয়সা নিয়ে যারা গরিব মানুষ থাকতো তাদের দিত, কিন্তু এখন জাস্ট অপোজিট হয়ে গেছে। এখন আর ওরকম আর নেই। এখন শুধু গুলি ছাড়া ওদের কাছে আর কিচ্ছু নেই। ওরা না মানুষ দেখছে না কিছু দেখছে, শুধু গুলি মেরে দিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে অনেক একেবারে যে গরিব যারা তারাও মারা গেছে, চাষিরাও মারা গেছে। সিআরপিএফ থেকে নিয়ে বিএসএফ থেকে নিয়ে পুলিশ যে ফোর্স যে এরাও অনেক লোকসান হয়েছে। তাছাড়া নেতাদের যদি বলি আমরা, তো নেতাদেরও অনেক লোকসান হয়েছে। অনেক এর মধ্যে রাজনীতিক যারা ওরা মারা গেছেন। তো এইরকম যদি দেখা যায় তো এর মধ্যে সবচেয়ে বেশি যে কাউন্টার অ্যারেস্ট যেটা কাউন্টার যে হয় এর মধ্যে পুলিশ আর নকশালের মধ্যে যেটা ফোর্সের মধ্যে যেটা হয়, ওর মধ্যে প্রায় দেখা গেছে যে বেশিরভাগই নকশালের থেকে বেশি যারা কাউন্টার যারা হয়েছে ও পুলিশ এরা সবচেয়ে বেশি মারা গেছে, বা অন্য যে কিষান বা অন্য চাষি এরা মারা গেছে, গ্রামীণ যারা ওখানকার গ্রামের লোক ওরা মারা গেছে। কিন্তু এইটাতে চাহে আমি দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক ইয়া স্টেট গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট হোক, এর মধ্যে কোনো পার্টি নিয়ে না। আর আমরা ছোটোবেলার থেকে এইটা দেখে আসছি যে কন্টিনিউ এর মধ্যে ব্যাস একটা রেষারেষির যে ব্যাপারটা আমরা ইসের মধ্যেও দেখছি, পার্টির মধ্যেও দেখছি। আর যারা এর মধ্যে নেতা যা ওরাও খালি অন্য পক্ষ আর বিপক্ষের মধ্যে খালি এই নকশালকে নিয়ে তর্কাতর্কিটা বেশি হয়, কাজটা কম হচ্ছে। এটা আমরা প্রথম থেকে দেখে এসেছি। যেরকম আপনি বললেন আমি গ্রাউন্ড জিরোতে গেছি, আমি গ্রাউন্ড জিরোতে আমি রিপোর্ট অনেকগুলো বানিয়েছি। এর মধ্যে নকশালদের সাথেও আমি 1-2বার ইন্টারভিউ আমি নিয়েছি। Sanagit na dumadang sa dito. Wire ba? Yan. Yan to wire. ఇక్కడ తించుతా అయినాయి పహి సే
নকশালদের একটাই জিনিস ছিল যে আমাদের বিশেষ করে যে টার্গেট করা হয় এই টার্গেটের জন্যই আমরা রেগে রয়েছি। আমাদের জল জঙ্গল জমিন যেটা মেন বেস এটা ওটা আমাদের চাই, তাছাড়া আর কোনো ওদের ডিমান্ড নেই। কিন্তু এদিকে যদি দেখা যায়, এদিকে তো গভর্নমেন্টও ওদের বলছে যে নিজে বন্দুক রেখে দিয়ে কথা বলতে রাজি আছে, কিন্তু ওরা সেটা রাজি হচ্ছে না। যতক্ষণ ওরা বন্দুক রেখে রাজি না হবে ততক্ষণ কোনো কাজ আগে বাড়া মুশকিল এটাতে। এই জিনিসটা যদি যতক্ষণ দুই দিক থেকে যদি না হয়, রেষারেষি যদি দুদিকেই থাকে তো কোনো জিনিস শেষ হয় না। আমরা যদি আতঙ্কবাদের দিকে দেখি, যে আতঙ্কবাদ যেরকম পাঞ্জাবে আরম্ভ হয়েছিল এখন অনেকটা কম হয়ে গেছে, কিন্তু ওই হিসাবে নকশাল যদি দেখা যায়, ছত্তিশগড়ে যদি আমরা দেখছি যবে থেকে 2000 পরে যে ছত্তিশগড় আলাদা হয়েছে, এর আগে মধ্যপ্রদেশে ছিলাম আমরা। আগে বস্তার, সরগুজা আর প্রিভেন্সিয়াল এরিয়া যেটাকে ছত্তিশগড়, মহারাষ্ট্র আর এমপির বর্ডার যেটা হয় সেখানেও। এখন সরগুজা বেল্ট পুরো নকশাল থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু বস্তার আর প্রিভেন্সিয়াল এরিয়া যেটা ছত্তিশগড়, মহারাষ্ট্র আর এমপি যে বর্ডার এখনও পর্যন্ত নকশালদের থেকে মুক্ত হয়নি। এখন কন্টিনিউ বেশিরভাগ দেখবেন যে গরমের কালে যে গ্রীষ্ম ঋতু যখন থাকে সেই সময় এরা কাউন্টার অ্যাটাকটা করে। কেন কি ওদের সবচেয়ে বেশি দেখা যায় দূরদৃষ্টি, কেন কি গাছপালা সব তখন শুকিয়ে যায় আর অনেক দূর পর্যন্ত দেখা যেতে পারে, সেই সময়ই বেশিরভাগ যে আমাদের কাউন্টার অ্যাটাক হয়। আর তারপরে হবে যেরকম বর্ষাকালে ওদের একটা লুকোনোর জায়গা পেয়ে যায়, সেই সময় তখন একবার হয়, কিন্তু সবচেয়ে বেশি যে হয় গ্রীষ্মকালে হয়। তো এটা যদি দেখা যায় যে কন্টিনিউ যে, আর বস্তারকে যেরকম একটা হিন্দিতে একটা লোকে বলে যে লাল আতঙ্ক, এত রক্তরঞ্জিত হয়েছে বস্তার যে পুরো লাল ছাড়া ওখানে আর কিছুই দেখা যায় না। এমনকি আমরাও যদি কখনো যাই, যে আমাদেরও একটু ভয় থাকে যে আমাদেরও কখনো কিছু হতে পারে। আমাদের প্রেস লাইনেও অনেকজন রিপোর্টার বা ক্যামেরাম্যান এই গুলিতেও মারা গেছে, অনেকবার দেখা গেছে। তো এই নিয়ে অনেক এখনও চলছে। কিন্তু আপাতত যে গভর্নমেন্ট, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, যে হোম মিনিস্টার অমিত শাহ একবার যখন ছত্তিশগড় এসেছিলেন এখানে ইলেকশনের সময়, তো উনি এখন বলে গেছেন যে আমি 3 বছরের মধ্যে পুরো নকশাল মুক্ত আমি ছত্তিশগড় বানিয়ে দেবো। তো এখন ওটা দেখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে কি কোলাবোরেশন হবে, কীরকম করে ওটাকে শেষ করা হবে, এটা একটা ব্যাপার, ওটা আগের দেখা, ওটা একটা রণনীতি এদের। কেন কি সব জিনিস তো ওরা একেবারে খুলে বলে না, কেন কি বললেই তো সব কিছু হয়ে যাবে। তো এই নিয়ে এখন অনেক রেসার্চই চলছে। এখন দেখা যাক যে এরপরে এখন নেক্সট 3 বছর যে বলা হয়েছে এখন ওর মধ্যে কত কম হতে পারে। দ্বিতীয় কথা আর একটা জিনিস আমি বলতে চাই যে জবের থেকে 2023 যে বিধানসভা ইলেকশনের পরে ছত্তিশগড়ে বস্তারে সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে। এনকাউন্টারে সবচেয়ে বেশি লোকসান নক্সালিদেরই হয়েছে, মাওয়িস্টদেরই হয়েছে, কেন কি ওরা সবচেয়ে বেশি মারা গেছে। এখন এই 6 মাসের মধ্যে যে নক্সাল এনকাউন্টার হয়েছে ওর মধ্যে 150 থেকে 250 মাওয়িস্ট মারা গেছে। আর ওর মধ্যে যে ফোর্সের লোকেরা খুব কম আহত হয়েছে বা শহীদ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ওদের ওখান থেকেই মারা গেছে। আর এর জন্যই গভর্নমেন্টের তরফ থেকে লোন ভার্রাটু ঘরে ফিরে আসো এই একটা প্রোগ্রাম আরম্ভ করা হয়েছিল। ওর মধ্যে প্রায় 950 থেকে 1000 মাওয়িস্ট নিজের আসল পথে চলে এসছে, মানে ঘরে ফিরে এসছে। এখন ওরা যে ডিআরজি যে জওয়ান, যে ডিআরজি যে পোস্ট এদের তৈরি হয়েছে, ওরা যারা আত্মসমর্পণ, যারা মানে সারেন্ডার করেছে ওদেরই ওদের চাকরি দেওয়া হয়েছে। ওরা এখন কেন কি দেখুন ভৌগোলিক যে ব্যাপারটা, যে নকশাল ছিল সে বেশি ভালো করে জানবে যে কোথায় কোথায় আমাদের ড্যামেজ পয়েন্ট রয়েছে। ওই ড্যামেজ পয়েন্টকে জানার জন্য ডিআরজি বানানো হয়েছে। ডিআরজিরাই বলে দেয় যে বিএসএফ আর সিআরপিএফকে যে কোথায় নকশালরা থাকে বা কোথায় কীরকম ব্যাপার থাকে, কোথায় আইইডি ইমপ্লান্ট হয়ে থাকে, এইগুলো আগে জানতে হয়। তো সেই জন্য ডিআরজিকে আগে পাঠানো হয়, প্লাটুন যে আগে যায়, রোড ওপেনিং পার্টি যায়, তারপরে যে পিছন থেকে ওদের একটা ফোর্স নিয়ে অ্যাটাক করা হয়। তো এই অ্যাটাকের যে একটা পুরো প্ল্যান যে বানানো হয়, এতে প্ল্যানের মধ্যে
এখন যে বস্তার আইজি পি সুন্দর রাজ, ওনার কার্যকালে সবচেয়ে বেশি ভালো দেখা গেছে কাজ হয়েছে। আর লোন ওয়ার্রা টুর মধ্যেও অনেক ফেরত এসছে। এরকম করে দেখা যাচ্ছে আস্তে আস্তে যে গভর্নমেন্ট নিজের প্ল্যানে আগে বেড়েছে। এখন দেখা যাক এরপরে কি হয়। এখানে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি বললেন যে অমিত শাহ বলেছেন 3 বছরের মধ্যে নকশাল যে সমস্যা নির্মূল করবেন, কিন্তু এখানে একটা কথা সেটা হচ্ছে যে নকশাল যে ইডিওলজি, সাধারণ আদিবাসীদের জল জঙ্গল জমিনে অধিকারের জন্য তারা বলেন যারা লড়াই করছেন, তাদের রাস্তাটা এখন অনেক ধ্বংসাত্মক হয়ে গেছে, যার ফলে অনেক মারা যাচ্ছেন এবং অনেক সাধারণ গ্রামবাসী মারা যাচ্ছেন, যারা টেন্ডুপাতা তুলতে যাচ্ছেন এনকাউন্টারে মারা যাচ্ছেন। তো এরকম প্রচুর সাধারণ মানুষের লস হচ্ছে। কিন্তু নকশাল যে ইডিওলজি সেই অনুযায়ী যে সাধারণ মানুষের জন্য ওরা বলছেন, যেটা ওরা বলে থাকেন যে জল জঙ্গল জমিনের অধিকার, মানুষের যারা আদিবাসী তাদের ফরেস্টের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এবং তারা একটা কথা বলেন যে এই বস্তার খনিজ সম্পদের মাইন্সে রিচ একটা ডিস্ট্রিক্ট আমাদের ভারতবর্ষের মধ্যে, এবং সেই মাইন্সের অধিকারের জন্য কর্পোরেট যে সংস্থাগুলোকে টোটাল ওপেন দরজা দেওয়ার জন্য, দরজা খুলে দেওয়ার জন্য, এবং যাতে ম্যাক্সিমাম ফরেস্ট এরিয়া ডিফরেস্টেশন হয়ে যায় এবং সাধারণ মানুষ, সাধারণ আদিবাসী মানুষ তারা উৎখাত হয়ে যায়, তার বিরোধিতা করে তারা মুভমেন্টটা করছেন। তো সেক্ষেত্রে এই সমস্যার সমাধানটা কিভাবে সম্ভব? বস্তারে বলুন বা যে মহারাষ্ট্র আর এমপি আর ছত্তিশগড় যে বর্ডার যেটা, ওখানে এখন আপাতত এই দুই জায়গা সবচেয়ে বেশি নকশালের দেখা যাচ্ছে। এটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনকেই কোলাবোরেশন করে, দুজনকে এক রকম চলে নকশালকে শেষ করতে হবে। আর দ্বিতীয় কথা, ওখানে আমাদের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি দরকার। স্কুল, কলেজ, চাকরি আর ওদের যে চাষিদের যে ক্ষেত, এইগুলো যে যত আমরা ডেভেলপ করব, সেই হিসাবে গভর্নমেন্ট যত ওখানে ডেভেলপ করবে ওই হিসাবে আস্তে আস্তে নকশাল ওখানে পুরো শেষ হয়ে যাবে। যেরকম দেখা যাচ্ছে সরগুজা যে একটা ডিভিশন ছিল ছত্তিশগড়ে, ওখানে যখন ডেভেলপ হয়েছে তারপর থেকে নকশাল ওখান থেকে শেষ হয়ে গেছে। তো সুতরাং এখন বস্তার যে এরিয়াটা, বস্তার ডিভিশনে 7টা ডিস্ট্রিক্ট আছে। ওখানে এই 7 ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে যে বেশি যে নকশাল বেল্ট যেটাকে বলে, ওটা আন্ধ্রা আর ওড়িশার যে বর্ডার, হ্যাঁ, বিজাপুর, সুকমা, নারায়ণপুর, মালকানগিরি, আবুজমাড় এরিয়া যেটাকে বলে। হ্যাঁ, অনেক বড় এনকাউন্টার কয়েকদিন আগে হয়েছে। ওখানে সবচেয়ে বেশি নকশালিই মারা গেছে একসাথে, ওখানে 6 থেকে 7 জন। দেখুন, ওর মধ্যেও অনেকে যেটা বলছে এটা ফেক এনকাউন্টার হতে পারে। ফেক এনকাউন্টার কেন কি, ওর মধ্যে অনেক সময় কি হয়, নকশাল যখন দৌড় লাগায়, যদি ওদের অ্যাটাক করে, সে সময় যদি কোনো ওখানে ভিলেজার্স যদি এসে যায়, তো ওদের উপরে গুলি চলে যেতে পারে। কিন্তু এটা তো আপাতত এটাকে বলা খুবই মুশকিল যে ওটাকে ফেক ছিল কি। এটাকে এখন একটা ওর পুরো দেখা যাচ্ছে যে যাঁচ কমিটি বসানো হয়েছে। ওর মধ্যে একবার দেখা যাক ওর মধ্যে কি ওর রিপোর্ট আসে। ওর রিপোর্টের হিসাবে ওরা আগে গভর্নমেন্ট ওতে কাজ করবে। কিন্তু এখন যেরকম শেষ করার ব্যাপার, আপনি যেরকম বললেন, ওর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনের কোলাবোরেশন যদি ভালো থাকে। আর দ্বিতীয় কথা, সবচেয়ে বড় কথা হলো, ডেভেলপমেন্ট যদি বেশি হয় তখন যে হতে পারে রোড হোক, পাবলিক প্রপার্টি হোক, বা এর মধ্যে এরকম ব্রিজেস যে বানানো, ওখানে বেশিরভাগ দেখবেন আপনি নদী পার করে লোকেদের যেতে হচ্ছে, বা কারোর যদি শরীর খারাপ হয় হসপিটালিটি ওখানে বেশি নেই। তো এই সব জিনিস যখন বেড়ে যাবে, তো অটোমেটিকলি ওরাও নকশালও দেখবে যখন যে আমাদের এখান থেকে কিছু আর লাভ হচ্ছে না, তখন ওরা ফিরে নিজের ঘরে, যেরকম লোন মাররাটু যে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে, ওর মধ্যে আত্মসমর্পণ করে ও ফেরত এসে যাবে। তো এই হিসাবে আস্তে আস্তে নকশালটাকে শেষ করা যেতে পারে। আর দ্বিতীয় কথা, ওদের যদি ডেভেলপমেন্ট করা যেতে পারে, গভর্নমেন্ট যদি ওদের কোঅপারেট করে, সেই হিসাবে ওরা ওটাকে ফেরত নিতে পারে। এবং একটা জিনিস যেটা অনেকে বলে থাকেন, যেমন বস্তার অঞ্চলে কংগ্রেসের আগে বেসটা ভালো ছিল, বিধানসভাতে কংগ্রেসের ভালো বেস, বস্তারে বিভিন্ন যে বিধানসভা ক্ষেত্রে তা ভালো আছে। কংগ্রেসের সময় নকশালের এগেনস্টে যে লড়াই, বিজেপি আসার পরে বলা হয় যদি সেই সময় 10 জন এনকাউন্টারে মারা যেত, এখন 100 জন এনকাউন্টারে মারা যায়। তো বিজেপি আসার পরে কি এটা অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়, নকশালদের এগেনস্টে যে অ্যাক্টিভিটি? দেখুন, বিজেপি 2000
2003 থেকে নিয়ে 2018 পর্যন্ত বিজেপি ছত্তিশগড়ে ছিল। তারপরে আবার 2023 থেকে নিয়ে আবার রানিং এখন চলছে। মাঝখানে 2018 থেকে নিয়ে 2023 পর্যন্ত কংগ্রেস গভর্নমেন্ট ছিল। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এখানে ছিলেন, আমাদের যে গৃহমন্ত্রী তাম্রধ্বজ সাহু ছিলেন। সেই সময় কেন কি এর মধ্যে হোম মিনিস্ট্রির খুব বড় একটা ইম্প্যাক্ট থাকে। আমরা যদি একটু 5 বছর পিছনে চলে যাই তো সেই সময় যদি দেখা যায় তো এনকাউন্টারটা একটু কম হয়েছিল, আর নাক্সালিজম যে ছিল ওটা এত বেশি দেখা যায়নি। যত এই 2023-এর ইলেকশনের পরে এখন কন্টিনিউ যে দেখা যাচ্ছে যে টেররিজম একটু বেড়েছে। এটা যে একদিক দিয়ে যদি দেখা যায় তো ছত্তিশগড় গভর্নমেন্ট যে বিষ্ণুদেব সায় যে সিএম হওয়ার পরে ওনার কথা বা হোম মিনিস্টার বিজয় শর্মা ওনার কথা হলো যে আমাদের গভর্নমেন্ট আসার পরে মানে সায় গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট আসার পরে নাক্সালিজমকে আমরা টাইট করে দিয়েছি, আর ওদের যখনই আমাদের এনকাউন্টার হচ্ছে ওর মধ্যে আমরা মেরে দিচ্ছি। তো এটা খালি মারার এটা কোনো বেশি বড় কথা না, ওর মধ্যে যে মারার মধ্যে অনেকজন ভিলেজার্সরাও মারা যাচ্ছে। কিন্তু ওই ভিলেজার্সদের যে সোজা কথা, ভিলেজার্সরা যে আমাদের সাথে যে আমাদের যে আরও সাংবাদিক যারা গেছিলো ওদের সাথে একদম খোলা কথা বলেছে, নাক্সালিদের যে কাপড় পরিয়ে দিয়ে হাতে বন্দুক দিয়ে তারপরে ওকে শ্যুট করা হচ্ছে, ফেক এনকাউন্টার করা হচ্ছে। ওর মধ্যে এরকমও দেখা গেছে যে মরেছে মালতি আর নাম দিচ্ছে সুস্মিতা। তো এরকম আলাদা নামেও ওর মধ্যে হয়েছে। তো কংগ্রেসও এই নিয়ে অনেক বিরোধ করেছে, এখনও চলছে বিরোধ। কংগ্রেস মধ্যে যে এক্স সিএম ভূপেশ বাঘেল তো কন্টিনিউ এটা বলছে যে বিজেপি আসার পরে ফেক এনকাউন্টার বেশি হয়ে গেছে আর ভিলেজার্সরা এর মধ্যে বেশি মারা গেছে, আপাতত নাক্সালি ছাড়া। এমনকি মাওয়িস্ট যারা এদের যে ক্যাডার রয়েছে ওদের থেকেও একটা প্রেস নোট দেওয়া হয়েছিল যে ওরাও এর মধ্যে মেনেছে যে আমাদের 2 থেকে 3 যদি আমরা নাক্সালি মারা যাচ্ছে ওর মধ্যে 15 থেকে 20 জন ভিলেজার্স মারা যাচ্ছে। তার মানে ওরাও এটা বলছে যে ফেক এনকাউন্টার হচ্ছে এর মধ্যে। কিন্তু এতে গভর্নমেন্টেরও এটা খুব বেশি এটা দেখা উচিত যে ওটা কি ফেক কাউন্টার, অরিজিনাল ফেক কাউন্টার না নাক্সালি, ওরা যারা মারা গেছে ওরা কি নাক্সালি। এটা যতক্ষণ যদি না হয় তো রেশারেশি যে থাকে ওটা বেশি বেড়ে যাবে। আর হতে পারে এর আগে আপনি জানবেন যখন মহেন্দ্র কর্মা ছিলেন তো অপোজিশন পার্টির লিডার ছিলেন তখন সালওয়া জুডুম আরম্ভ হয়েছিল। তো সালওয়া জুডুমটা কেন বানানো হয়েছিল? সালওয়া জুডুম বানানোর কারণই এটা ছিল যে নাক্সালিজমকে শেষ করা, যাতে গ্রামের লোকরা যতক্ষণ সামনে আসবে না ততক্ষণ নাক্সালিজমকে শেষ করা যায় না। তো সেই হিসাবেই ওরা আরম্ভ করেছিল। তারপরে গভর্নমেন্ট যখন রমন সিংয়ের গভর্নমেন্ট আসলো তখন ওরাই ওটাকে ডিআরজি বানিয়ে দিল। হ্যাঁ, তো ডিআরজি যখন হলো তো ডিআরজি মানে যারা আত্মসমর্পণ করে আসবে বা ওখান থেকে লোকাল যদি কেউ ঘরের ছেলেরা বা মেয়েরা যদি ওর মধ্যে ফোর্সের মধ্যে আসতে চায় তো ফার্স্ট স্টেপ ডিআরজির জন্য ওরা রেখেছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ডিআরজির ফুল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। হ্যাঁ, সেই হিসাবেই এরা ডিআরজি একটা বানানো হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তো ওর পরে ডিআরজি থেকে যদি দেখলো যে হ্যাঁ এটাতে ভালো কাজ করে নিচ্ছে তারপরে ওরা পুলিশে বা সিআরপিএফ বা আরপিএফের মধ্যে ওদের জয়েনিং করানো হতো। তো এই হিসাবে এরকম এখন যেরকম নাক্সালিজমে যদি দেখা যায় 2013-তে ঝিরাম কাণ্ড হয়েছিল, যের মধ্যে কংগ্রেসের ফার্স্ট যে লিডার যেটা ফার্স্ট স্টেপ লিডার ওরা 33 জন মারা গেছিলো ওতে একসাথে পুরো সকলকে শেষ করা। এটা একদম প্ল্যান্ট ছিল, এটা উইদাউট প্ল্যান্ট এটা হতেই পারে না। এটা প্রত্যেকটা লোক এই নিয়ে বলা হয়েছে, চাই কংগ্রেস হোক বা বিপক্ষী পার্টিও একেবারে সামনে তো বলেনি, কিন্তু পরে অফ দ্য ক্যামেরা ওরাও বলেছে এটা প্ল্যান্ট ছিল। কিন্তু কার প্ল্যান্ট ছিল এটা আজ পর্যন্ত জানা গেল না। কিন্তু এর মধ্যে এমনও হয়েছে যারা আমাদের অন্য সাংবাদিক যারা নাক্সাল থেকে যারা কথা বলেছে ফেস টু ফেস হয়েছে ওরা এও বলেছে যে এর মধ্যে আমাদের অনেকগুলো ভুল হয়ে গেছিলো। নাক্সালিরাও মেনেছে এটা, কমান্ডার লিডার যারা ওর মধ্যে থাকে হ্যাঁ মাওয়িস্টের মধ্যে ওরাও মেনেছিল যে এটা আমাদের অনেক বড় ভুল হয়েছিল। কিন্তু এখন অত লোক মারা যাওয়ার পরে এখন পর্যন্ত ওর কোনো এখন পর্যন্ত রিপোর্ট ঠিক মতন আসেনি। এর আগে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, ওর মধ্যে সিএম ভূপেশ বাঘেলও বলেছিল যে আমার কাছে অনেকগুলো জিনিস আছে আমি ওটাকে দেব, আমার কাছে আমার পকেটে রয়েছে, সিডি আছে, কিন্তু কোথায় গেল? কিছু আসেনি এখনও। বিজেপি গভর্নমেন্ট তারপরে 5 বছর ছিল, তারপরে আবার এখন বিজেপি এসছে।
কিন্তু এখনও ঝিরাম কাণ্ড নিয়ে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ওর মধ্যে ক্লু বেরোয়নি যে কেন মারা হয়েছিল বা ওর মধ্যে কোন নাক্সালি ছিল বা ওই নাক্সালিদের মধ্যে কে কে এর মধ্যে ভাগ নিয়েছিল। তো এইটা একটা খুব বড় ঘটনা ছিল, যেটা আজ পর্যন্ত এত এক লাইন যে ফার্স্ট ফেস যে লিডার এরকম কেউ মারা যায়নি, পুরো দেশের মধ্যে এটা সবচেয়ে বড় ঘটনা ছিল। তো এই নিয়ে যদি দেখা যায়, তো এখন চাই সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, এক লাইনের কথা যে দুজনেই যদি মিলে ঠিক মতন কাজ করে, ফেক এনকাউন্টার না করে, তাহলে যে আস্তে আস্তে নাক্সালি শেষ হতে পারে, নাক্সালিজম টোটালি ব্যান হতে পারে বা এখান থেকে জিরো হয়ে যেতে পারে। কিন্তু দুজনের মধ্যে কোলাবোরেশন ঠিক থাকা উচিত, তখনই যে এটা আগে বাড়তে পারে। ধন্যবাদ দাদা, আপনার থেকে অনেক কিছু সুচিন্তিত মতামত এবং বিশেষজ্ঞের মতামত পেলাম। একটা কথা যেটা স্বরূপ দাদার থেকে জানতে পারলাম যে গ্রাউন্ড যে রিপোর্ট উনি গ্রাউন্ড থেকে অনেক কভার করেছিলেন, অনেক মিট করেছেন নকশাল যারা আইডিওলজি বিশ্বাস করেন তাদের সঙ্গে তার প্রফেশনাল সূত্রে, এবং অনেক কিছু জানতে পেরেছেন। এবং এটা আমরা বলতে পারি যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একযোগে ঠিকভাবে যদি কোঅর্ডিনেশন করে কাজ করে এবং এইসব ফেক এনকাউন্টার করে সাধারণ যে মানুষ যে মারা যাচ্ছেন এগুলো যদি বন্ধ হয়, এবং জল জঙ্গল জমিনের যে অধিকার, সেই অধিকারের জন্য যে মানুষ লড়ছে সুচিন্তিতভাবে, সেটাকে ঠিকভাবে যাতে তাদের অধিকার, আদিবাসীদের ফরেস্টে তাদের বেঁচে থাকার জন্য রসদ, তারা অধিকার যেন ফিরে পায়, এবং তাহলে কিন্তু এই যে রক্তস্নাত যে বস্তার যে একটা ট্যাগ লেগে রয়েছে এবং প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে, কারণ প্রত্যেকেই ভারতীয় নাগরিক, সাধারণ আদিবাসী জঙ্গলের মানুষ ভারতীয় নাগরিক, একইভাবে সিআরপিএফ বিএসএফের জওয়ান তারাও ভারতীয় নাগরিক। তো এই যে এত মানুষ মারা যাচ্ছে তার যদি একটা সিভিল ওয়ারের মতো বহু বছর ধরে, এটার অবসান হোক আমরা চাইবো, এবং অবশ্যই সঙ্গে সঙ্গে চাইবো যে সাধারণ আদিবাসী মানুষ, সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাক, সম্মানের সঙ্গে অধিকার ফিরে পাক, তারা এই হিংসার রাস্তা থেকে যেন সরে আসে। এবং অবশ্যই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও এটা মনে করতে হবে যে সাধারণ মানুষের জন্য কিন্তু সরকার, এবং সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, তাদের কিভাবে ভালো রাখা যায় তার জন্যই সরকার তৈরি হয়েছে, গণতান্ত্রিক দেশ আমাদের। তো যার জন্য কেউ আমাদের শত্রু নয়, তারা প্রত্যেকে আমাদের ভারতীয় নাগরিক, যাতে আমরা একসঙ্গে সবাই মিলে চলতে পারি, সামনের দিকে এগোতে পারি, সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সেটা একটা বড় আশা আমাদের। এবং এই বলে আমি শেষ করছি। আজকে সামনের দিনে আমি আসবো, আরও এরকম বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গলের প্রোগ্রাম। নমস্কার, জয় ভারত, জয় বেঙ্গল।